ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে। রোজ দেশ জুড়ে প্রায় 90টি ধর্ষণের ঘটনা ঘটে। এটা ভয়াবহ। জাতীয় সমাজের আত্মবিশ্বাস ভেঙে চুরে দিচ্ছে এইসব ঘটনা। মহিলারা যাতে নিরাপদ অনুভব করেন তার জন্য আমাদের সকলের দায়িত্ব এসব ঘটনা যাতে বন্ধ হয় তার জন্য ব্যবস্থা করা। এই ধরনের গুরুতর অপরাধে জড়িতদের শাস্তির জন্য কড়া কেন্দ্রীয় আইন তৈরি করা অত্যন্ত জরুরি। ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে মহিলাদের বিরুদ্ধে এমন অপরাধের বিচার হয় সেই ব্যবস্থাও আইনে রাখতে হবে। সুবিচার সুনিশ্চিত করতে 15 দিনের মধ্যে এইসব মামলার রায় ঘোষণা হওয়া উচিত। গুড ইভিনিং করবো কি গুড নাইটের সময় তোমার হচ্ছে পলিগ্রাফ টেস্ট। আজকে তোমাদেরকে পলিগ্রাফ টেস্ট হিসাবে সম্বন্ধে কিছুটা বলবো। আর সেই পিএমকে চিঠি লিখলো, দেখো লিখতে কত দেরি করলো। এটা যদি যেদিন ঘটনাটা ঘটেছে তার 2-1 দিনের মধ্যেই তৎপরতার সাথে যদি উনি লিখতেন তাহলে আজকে আমাদের এই দিনটা মানে এত দেরি হতো না কোনো কিছুতে। আর আজকে ওনার গদি নিয়েও কেউ টানাটানি করতো না। ওনার তৎপরতাটা দেখে মানুষ বুঝতো। আজকে নবান্ন ঘেরাও করা হচ্ছে, যেদিকে দেখছে যে না আর কোনো উপায় নেই, তখন কিন্তু ছুটতে হলো। এই ছোটাটা আরও আগে ছুটলে, এই চিঠিটা আরও আগে লিখলে আমার মনে হয় অনেক বড় কাজ করতেন। তা দেখা যাক কতটা কি হয়। অবশ্যই মেয়েদের প্রোটেকশানের দরকার। আর এরকম জঘন্য জঘন্য থেকে জঘন্য নোংরা কাজ যত দ্রুত বন্ধ করা যায় ততই মঙ্গল। আর এই সবগুলোকে ভয়, সত্যি শাস্তি, এরা ছাড় পেয়ে যাচ্ছে বলেই এরাদের নোংরামির পরিমাণ বেড়ে যাচ্ছে। এখন না আমি এটা দেখেছি যে সঞ্জয় রায় যে লোকটি, সে নাকি নর্মাল সেক্সের কোনো ভিডিও দেখতো না। বিকৃত, ওর ফোনের মধ্যে দুনিয়ার নোংরা থেকে নোংরা ভিডিও পাওয়া গেছে, যেখানে আছে বিকৃত থেকে বিকৃত মস্তিষ্কের যত নোংরা থেকে নোংরাভাবে পদ্ধতি যেগুলো আছে সেইগুলো ও দেখতে বেশি ভালোবাসতো। এটা হচ্ছে ওর ফোন যেগুলো আটক করা আছে সেই ফোনের ভেতর থেকে বেরিয়েছে। এবং নোংরা জায়গায় আনাগোনা ছিল, বাড়িতেও প্রচণ্ড অশান্তি করতো, যে নিয়ে ওদের পাড়ার লোকও অনেক কথা জানিয়েছে। এই সন্দীপ ঘোষও ভীষণ অসভ্য ছিল, এবং এনার থেকে নাকি এনার মা আরও বেশি অসভ্য ছিল, নোংরা। এনাতে দেখো নোংরা থেকে নোংরা ছড়াতে ছড়াতে এই যে এত দূর ছড়িয়ে গেছে। আজকে এই তিলোত্তমাই এই সব কিছুর অবসান ঘটাবে আমার মনে হচ্ছে, আমার সেন্স বলছে। আজকে এই শাস্তি এদেরকে না কঠিন থেকে কঠিন শাস্তি পেলে তবে এদের মনের ভেতরে সে ভয় আসবে। আর এদের কিছু করার আগে 10 বার ভাববে ওরা এই শাস্তি পেয়েছিল, আমরাও এই শাস্তি পাবো না বাবা। আর প্রত্যেকটা জায়গায় বলবো মেয়েদের জন্যে অবশ্যই এক্সট্রা প্রোটেকশান দেওয়ার দরকার, নারী পুরুষ দুজনকেই সব জায়গায়। কারণ নারীদের সেভ করতে গেলে বা পুরুষরা অবহেলিত হোক এটা চায় না। কারণ প্রত্যেকটা মা তার সন্তানকে খুব কষ্ট করে মানুষ করে। এই কারণে বলছি প্রত্যেকটা মা বাবা, আর এদের ওপরেই টর্চার হয়ই। কি বলবো, নরখাদক যারা ধীর স্থির, যারা নম্র, যারা সাদাসিধে হয় তাদের ওপর টর্চার করে এই নরখাদকগুলো। তাই তোমরা স্কিপ করো না, দেখো। আর পলিগ্রাফ টেস্ট সম্বন্ধে আমি একটু যেটুকু নলেজ উপলব্ধি করলাম সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি। কারণ অনেক আছে, অনেকে অনেক বেশি জানে, অনেকে হয়তো আমার মতন বোকা, সাধারণ সরল, তারা অনেক কিছুই জানে না, তা তাদের জন্যই করছি। তাই ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের অমূল্য মতামত অবশ্যই জানিও। এই টেস্টটা আজকের দিনে আমরা সবাই কম বেশি শুনেছি। এটা নর্মালি কোনো পেশেন্টকে করা হয় না। এই টেস্টটা সেই সমস্ত ক্রিমিনালদের করা হয় যারা ইন্টারোগেশনের সময় কিছু হাইড করেন বা কোঅপারেট করেন না। এই পর্যন্ত আমরা সবাই জানি মোটামুটি। বাট এই পলিগ্রাফ টেস্ট বা এই লাই ডিটেক্টর টেস্ট কিভাবে হয় চলুন আজকের এই ভিডিওতে এটাকে একটু সহজভাবে বোঝা যাবে। পলিগ্রাফ টেস্ট যেখানে করা হয় সেখানে একজন ফরেনসিক সাইকোফিজিওলজিস্ট বা এক কথা বললে একজন ডক্টর এই পুরো টেস্টটাকে মনিটর করেন। পলিগ্রাফ টেস্ট করতে টোটাল 8খানা আলাদা আলাদা ডিভাইস প্রয়োজন হয়। ফার্স্ট ডিভাইস গ্যালভানোগ্রাফ, যেটা যার পলিগ্রাফ টেস্ট করা হবে তার ডান হাতের ইন্ডেক্স আর রিং ফিঙ্গারে লাগানো হয়। সেকেন্ড ইম্পর্টেন্ট ডিভাইস নিউমোগ্রাফ, যেটা আপার চেস্ট আর আপার অ্যাবডোমিনালের এই পোর্শনে লাগানো থাকে। থার্ড ইম্পর্টেন্ট ডিভাইস কার্ডিও সিগমোগ্রাফ, যেটা লেফট আপার আর্মে লাগানো থাকে। এটা আর কিছুই নয়, এটা ওই যে আপনারা ব্লাড প্রেশার মাপার সময় যে কাফটা দেখেন ডক্টরদের কাছে, এটা সেটাই। আপনারা নিশ্চয়ই কোথাও না কোথাও দেখেছেন এটা। ফোর্থ ভেরি ইম্পর্টেন্ট ডিভাইস ইলেকট্রোডার্মাল সেন্সার, যেটা বাম হাতের তালুতে লাগানো থাকে। ফিফথ ইম্পর্টেন্ট ডিভাইস সেন্সার প্যাড, যেটা শরীরে আলাদা আলাদা 5টা জায়গায় ডাইরেক্টলি অ্যাকিউজড পার্সনের বডিতে লাগানো থাকে।
যেমন বাম পায়ের নিচে, ডান পায়ের নিচে, বাম ও ডান দুটো কনুইয়ের নিচে দুটো, আর থাইয়ের নিচে মানে সিটের উপরে। সিক্সথ ইম্পর্টেন্ট ডিভাইস একটা ক্যামেরা, যেটা ভিডিও রেকর্ড করার সাথে সাথে ফেস যে টেম্পারেচার সেটাকে মাপে। অ্যান্ড সেভেন্থ অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিভাইস এই পলিগ্রাফ, যেটা এই 5টা ডিভাইসের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথে 8 নম্বর যে ডিভাইস একটা ল্যাপটপের সাথেও এটা কানেক্টেড থাকে। এই পলিগ্রাফ ডিভাইসের কাজ বডির সাথে সাথে অ্যাটাচড এই যে 5টা ডিভাইস এর সিগন্যালকে রিসিভ করে নিয়ে সেটাকে গ্রাফ ফরম্যাটে কনভার্ট করে ল্যাপটপে শো করে। এই পলিগ্রাফ টেস্টে টোটাল যত প্রশ্ন করা হয় সেগুলোকে মোট 3টে ভাগে ভাগ করা থাকে: কন্ট্রোলড কোয়েশ্চেন্স, রিলেভেন্ট কোয়েশ্চেন্স অ্যান্ড কম্পারিজন কোয়েশ্চেন্স। কন্ট্রোল কোয়েশ্চেন্স জাস্ট হালকা ফুলকা কিছু বেসিক ইনফরমেশন কালেক্টিভ কোয়েশ্চেন্স হয়, যেগুলোর মাধ্যমে যার টেস্ট হচ্ছে তাকে রিল্যাক্স ফিল করানো হয় আর তার বডির যে বেসিক মুভমেন্ট সেটা বোঝার জন্যই এটা করা হয়। ডাক্তার মানে যিনি পুরো প্রসেসটাকে মনিটর করেন, তিনি ল্যাপটপে ওই ব্যক্তির ফিজিওলজি মুভমেন্টটাকে স্টাডি করে নেন এর ভাগেই। এরপরে আসে রিলেভেন্ট কোয়েশ্চেন্স। এই রাউন্ডে যদি ওই ব্যক্তি মিথ্যে কথা বলেন তাহলে লাই ডিটেক্টর টেস্টে সেটা ধরা পড়ে যাবে। এবার একটু বোঝার চেষ্টা করা যাক যে ওই ব্যক্তি যদি মিথ্যে কথা বলেন তাহলে ওই ব্যক্তিকে ওই মেশিনে কিভাবে ধরে ফেলে। তো সবার আগে আসে যে ডিভাইসটা, সেটা হলো গ্যালভানোগ্রাফ। এটা আঙুলে এই জন্যই লাগানো থাকে কারণ আমাদের শরীরের সব থেকে বেশি ছিদ্র থাকে আমাদের আঙুলের থাম্বে মানে উপরের পোর্শনে। যখনই কোনো মানুষ মিথ্যে কথা বলেন তখনই তার সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিতে যে সাডেন চেঞ্জ হয়, যার ফলে তার ফিঙ্গার টিপ থেকে অস্বাভাবিক ঘাম বেরোতে শুরু করে। আর সেই ঘামের মধ্যে থাকা সোডিয়াম একটা মাইনিউট কারেন্ট জেনারেট করে সেটাকে পলিগ্রাফ ডিভাইসে একটা সিগন্যাল পাঠায়। আর এরপরে এই সিগন্যাল পলিগ্রাফ ডিভাইস থেকে সোজা ল্যাপটপে একটা গ্রাফিক্যাল মোডে সেটাকে শো করে। ওকে, তো সিমিলারলি নিউমোগ্রাফ ডিভাইস, যেটা ওই ব্যক্তির চেস্টে লাগানো থাকে, এর মধ্যে হাওয়া ভরা থাকে। নিউমোগ্রাফ ডিভাইসের এই পাইপটা আর কিছুই নয়, জাস্ট একটা আপনার বাড়িতে ওই যে কিচেনে সিঙ্ক থাকে, ওই সিঙ্কের নিচে যে পাইপটা লাগানো থাকে এটা ওই রকমই একটা পাইপ। যাই হোক, যেই না ওই ব্যক্তি মিথ্যে কথা বলবে তো তার নিঃশ্বাসের স্পিড মানে রেসপিরেশন যে স্পিড সেটা কম বেশি হবে, অস্বাভাবিক হবে, যার ফলে ওই পাইপে এয়ার প্রেসারের চেঞ্জ হবে। আর একইভাবে ওই সিগন্যালটা পলিগ্রাফ ডিভাইস হয়ে ল্যাপটপে ওই ডক্টরকে গ্রাফিক্যাল মোডে শো করবে। এরপরে আসে ওই ডিভাইসটা যেটা লেফট হ্যান্ডের তালুতে লাগানো থাকে, ইলেকট্রোডার্মাল সেন্সর। এর কাজ গ্যালভানিক স্কিন রেসপন্সকে মেজার করা। এই ডিভাইসটা একটা লো আনডিটেক্টেবল কনস্ট্যান্ট ভোল্টেজকে স্কিনে দিতে থাকে। আর মিথ্যে কথা বললে যে ঘামটা আমাদের শরীর থেকে আসবে সেটার ফলে ইলেকট্রনিক কন্ডাক্টেন্স সিগন্যাল ক্যাপচার করে, পলিগ্রাফ ডিভাইসে সেন্ডও করে। দেখুন, সহজভাবে বুঝলে বিভিন্ন রিসার্চে দেখা গেছে যে এই যে সিগন্যাল মানুষের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে জেনারেট হয় আর মানুষের ইমোশনাল রেসপন্সকে শো করে, ওটাই আলটিমেটলি টোটালি ক্যাপচার হয় বিভিন্ন জায়গা থেকে। নেক্সট ডিভাইস কার্ডিও সিগমোগ্রাফ। এটা ব্লাড প্রেসার মানে নর্মাল না অ্যাবনর্মাল সেটাকে ডায়াগনোসিস করে। লাস্ট ডিভাইস অ্যাক্টিভিটি সেন্সর প্যাড। এটা বেসিক্যালি মাসেলের মুভমেন্টকে রেকর্ড করে। যখন এই অ্যাক্টিভিটি সেন্সর প্যাড ইউজ হতো না তখন মানে আগেকার দিনে অনেক ডুপ্লিকেসি হতো, যেটাকে পরে ধরাও যেত না। 21% আগে থেকে এগুলোকে নিজের সাইকোলজি অ্যাক্টিভিটি নিজের মতো করে অনেকটাই কন্ট্রোল করতে পারতো, বাট এখন তো আর এটা নেক্সট টু ইম্পসিবল হয়ে গেছে। আচ্ছা, এবার আপনাদের জানাবো কোশ্চেন্সের সেকেন্ড রাউন্ডেই এই যে এত ডিফারেন্ট টেস্টের কারণে 21% যদি মিথ্যে কথা বলে সে ধরা তো পড়ে যাবেই, মানে রিলেভেন্ট রাউন্ডেই সে এখানে ধরা পড়তে বাধ্য। লাই ডিটেক্টর টেস্ট বেসিক্যালি একজন ক্রিমিনালের স্ট্রেস আর নার্ভাস মাপার একটা প্রসেস। আর এই কারণেই আমাদের ইন্ডিয়ান কোর্ট লাই ডিটেক্টর টেস্টের রিপোর্টকে ভ্যালিড হিসেবে ধরে সব ক্ষেত্রে কিন্তু ডিসিশন দেয় না, এটা মাথায় রাখতে হবে। বাট এটা যাই হোক, পলিগ্রাফ টেস্ট এই বিষয়টা কি আমরা কিন্তু অনেকেই জানি না, তাই আমি আজকে তোমাদেরকে জানালাম। হয়তো আমি বললে তোমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে বলতেও পারতাম না। পলিগ্রাফ টেস্ট এগুলো কিন্তু একটা সায়েন্স, এগুলো একটা পড়াশোনা। দেখো, আমরা যত এর ভেতরে ঢুকবো তত জানবো। আর মারা গেছে একজন মেডিকেল ডিপার্টমেন্টেরই মানে এক ডাক্তার, তাহলে সেখানটায় কি সেই মেয়েটি কতটা পড়াশোনা করেছে, কতটা কষ্ট করে আজকে যে জায়গাটায় পৌঁছেছে, তোর স্বপ্নের জগৎ সেখানটাই ওর স্বপ্নকে চুরমাচুর করে দিয়েছে। যাই হোক, এই সন্দীপ ঘোষের আজ থেকেই শুরু হয়ে গেল প্রায় পলিগ্রাফি টেস্ট, এবং ওর সাথে বাকি 4জন জুনিয়র ডাক্তার, তার সাথেও হবে আমাদের নয়, শয়তান ক্রিমিনাল অসভ্য ইতর বর্বর ওই সঞ্জয় রায়ের জানোয়ার
ইতর মনে মনে হচ্ছে একেবারে, মানে যদি ওকে পেতাম না ছাড়া, মানে সারা গায়ে লঙ্কার গুঁড়ো লাগিয়ে দিয়ে একবারে পুরো ইয়ে করে ছেড়ে দিতে হয়, অসভ্য জানোয়ার। তো যাই হোক, আমি এখানে লিখে নিয়েছি, তার কারণ দেখো এই বিষয়গুলো একেবারে ব্রেন থেকে বলা যাবে না, এগুলো সঠিক তথ্যটাই তোমাদের কাছে তুলতে হবে। তো যাই হোক, 30টা সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য 14 লক্ষ টাকা দেওয়া হয়েছিল এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, যে এটি একেবারে মানে সেইভাবে কোনো কাজ করেনি, বরং পুরনো ক্যামেরাগুলো ঠিক করে কিছুটা লাগিয়েছে, কিছু নতুন লাগিয়ে টাকা সব গ্যারাকল করেছে। এমনকি মৃতদেহ মারা গেলে সেই মৃতদেহ অবধিও, যাদের লাবারিশ মৃতদেহ থাকতো, সেই লাবারিশ মৃতদেহগুলো তো সবাই নিয়ে যেত না, সেগুলো পড়ে থাকতো, সেই মৃতদেহ অবধি নিয়ে গিয়ে বেচে দিত। এবং ধরো আসছে না হয়তো কিছুদিন পর এলো, বা ওই সব রেজিস্টারে তো থাকে এই কটা লাশের কোনো রকমের কেউ বাড়ির গার্জেন ডিমান্ড করেনি, তাদেরকে লাবারিশ লাশ হিসেবে তাদের পুড়িয়ে দেওয়া হয়, বা যেটাই হোক, সেখানে ওই ইয়ের যে নথিভুক্ত খাতা সেখান থেকে অবধি গায়েব করে দিত। দেখো এই লাবারিশ লাশগুলোর ওপরেও কিন্তু এক্সপেরিমেন্ট করা হয়, সেটা হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্টের যে ডাক্তাররা, এই যে ডাক্তার হচ্ছে তাদের তো কাটা ছেঁড়া, এই ডাক্তার হতে গেলেও তো তাদেরকে প্রচুর ইয়ে করতে হচ্ছে, তার জন্যেও সেখানে কি করছে, এই মৃতদেহগুলোকে লাখ লাখ টাকায় পাচার করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। মানে আমি ভাবছি এই লোকটার পয়সাগুলো খাবে কে? এই যে এত নেতা মন্ত্রী আমরা তো দেখলাম না তো তা নয়, এই যে তোমার হচ্ছে সেই ঢাকুরগুর বসে আছে, আমাদের কেন লজ্জা থাকার দরকার, সে আরও একজন মোটাসোটা, সে পার্থ, মানে সবাই জেলে ভাত হাওয়া খাচ্ছে, যে একটা সময় কোটি কোটি লক্ষ লক্ষ টাকা লুটেছে, লাভটা কি হয়েছে রে ভাই? মানুষ হয়ে মানবিকতা থাকবে না, মানুষ হয়ে মানুষের পাশে থাকবে না, এরা কি? এরা এইসব কাটাছেঁড়া করতে করতে একটা জন্তুরূপী হয়ে গেছে। তা প্রায় 100 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেছে, 100 ঘন্টারও ওপরেরও বেশি জিজ্ঞাসাবাদ হয়েছে। এই যে একই কথা বারবার জিজ্ঞাসা করা, এতেও কিন্তু নার্ভাস সিস্টেম খারাপ হয়, তখন কিন্তু ব্রেন নিতে পারে না। সত্যিকারের এটা বিশাল সিবিআই তদন্ত চলছে, মানে ভাবতে পারছো তো যে সন্দীপ ঘোষ, সঞ্জয় ঘোষ আর বাকি 4 জুনিয়র ডাক্তারের কী হালত। সেই রাতে 3টের সময় একটা পেশেন্ট এসেছিল, সেইখানটা কিন্তু 2টো জুনিয়র ডাক্তারকে মানে ফার্স্ট ইয়ারের ডাক্তারকে পাঠানো হয়েছে, তবুও সেই সময় এমার্জেন্সি পেশেন্ট, রাত 3টে যখন ভর্তি হচ্ছে নিশ্চয়ই এমার্জেন্সি পেশেন্ট, সেই সময়ও তিলোত্তমার কোনো খোঁজ করা হয়নি। কেন? এই যে এইগুলো, তার মানে ওর ওপরে টর্চার কি রাত 3টের তারও আগে থেকে শুরু হয়েছে? রাত 3টে 4টের দিকে কি ততক্ষণে কি শেষ করে ফেলা হয়েছে? মানে কত প্রশ্ন। আচ্ছা, অনুপ দত্ত সঞ্জয় ঘোষের এক ঘনিষ্ঠ, মানে ঘনিষ্ঠ, তিনিও আজকে তাকেও সিবিআই ওখানে ডাকা হয়েছে, সেও এত নথিভুক্ত নিয়ে সেখানে পৌঁছে গেছে। তার সাথেও সঞ্জয় ঘোষ, মানে বদমাশ সঞ্জয় রায়ের মানে একসাথে ফটো পাওয়া গেছে, বা একসঙ্গে দেখতে পাওয়া গেছে। ভাবো, এরা সবাই সবার ভেতরে, সবাই সবার সাথে। কারণ দেখো, আমি যে বিষয়গুলো এখন ধীরে ধীরে আমার ব্রেনের মধ্যে ঢোকাচ্ছি, ধীরে ধীরে সঞ্জয় ঘোষ সুদীপ্ত, সন্দীপ এইসব শুনছি, এই ডাক্তারের এর ওপরে এই হয়েছে, মানে এত ডিটেলসে আমি ঢুকিনি, কিন্তু ধীরে ধীরে ঢুকছি। পলিগ্রাফ টেস্ট কি সেটা তোমাদের দেখালাম। পলিগ্রাফ টেস্ট হচ্ছে এমন কিছু যন্ত্র যার দ্বারা প্রথমে হালকা ফুলকা কোশ্চেন করবে, তারপরে এমন কিছু কোশ্চেন করবে যেখানটায় ও টেনশান বা একটা বলতে গিয়ে আরেকটা হকচকিয়ে যাবে, সেখান থেকে কন্টিনিউ কিন্তু এই সঞ্জয় রায় এক টাইমে এক রকম কথা বলে, মানে এই কথা এটা বলছে, খানিকর মধ্যে আরেক রকম বলছে, এইটা এখন বলছে, খানিকর মধ্যে আরেক বলছে। এই কারণেই ওর আরও পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে, হয়তো একবার করা হবে না, বারবার 2বার 3বার করবে মনে হয়, কারণ এটা একটা কঠিন সিদ্ধান্তে পৌঁছাতেই হবে, আর এর ভেতরে আরও বহু মানুষের হাত আছে, সেটা যথেষ্ট বোঝা যাচ্ছে। আজকে আমাদের পার্থ চ্যাটার্জির সাথে আজকে সঞ্জয় রয়ের ঘুম নিদ্রা যাক, সঞ্জয় রায় আর পলিগ্রাফ টেস্ট কাল হবে। তা আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই মতামত জানিও, কারণ আমিও ধীরে ধীরে জানছি, তোমাদেরকেও ধীরে ধীরে জানাচ্ছি। আর যত তাড়াতাড়ি এই নোংরামির যে নোংরামি করেছে, সেই নোংরাটাকে আমরা যত তাড়াতাড়ি পারি শনাক্ত করতে হবে, এবং একে কঠিনতম শাস্তি দিতে হবে। সেই আর্জি নিয়েই উই ওয়ান্ট জাস্টিস, এটা অব্যাহত থাকবে, এবং যতক্ষণ না আমরা জাস্টিস না পাচ্ছি ততক্ষণ এই লড়াই চলতেই থাকবে। চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো,
সবথেকে বড় ব্যাপার সাবধানে থেকো। যতক্ষণ না এই ক্রিমিনালগুলোকে আমরা ধরতে না পারছি, সবাই সাবধানে থেকো।